আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক রহস্যময় ও শিহরণ জাগানো গল্প। গল্পের নাম ভাড়া বাড়ি, যা লিখেছেন মনজিল সেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। অনেকদিন পর কলকাতায় বদলি হয়ে এসে বাড়ির সমস্যায় পড়লাম। মনিকার কোনো বাড়ি পছন্দ হয় না, ওকে অবশ্য দোষ দেওয়া যায় না। এতদিন কানপুরে খোলামেলা বাংলো ধরনের কোয়ার্টার, বাগান, এমনকি চাকরদের জন্যে আলাদা থাকার ব্যবস্থা, এসবের পর এখানকার ছোট ছোট ঘরে ওর মন ওঠার কথা নয়। আমি যখন অফিসে থাকি তখন ও বাড়ি দেখে বেড়ায়। খবরের কাগজে বিজ্ঞাপন ছাড়াও জানা কয়েক বাড়ির দালালও ইতিমধ্যে জুটেছে। এসব বিষয়ে ওর আদম্য উৎসাহ। সেদিন অফিস থেকে ফেরার সঙ্গে সঙ্গে মনিকা প্রায় ছুটেই আমার সামনে এলো। ওর দু চোখ উজ্জ্বল, উত্তেজনায় ফর্সা মুখ লালচে দেখাচ্ছে। জান, আজ একটা দারুণ বাড়ি দেখেছি, ভাড়াও ভীষণ কম। খুশিতে ও যেন জগমগ করছে। আমি একটু কৌতূহলী হয়েই ওর মুখের দিকে তাকালাম। বাড়িটা হচ্ছে পার্ক সার্কাসে, একটু নিরিবিলিও আছে। একতলায় 2টা বেডরুম আর একটা ড্রয়িং রুম আছে। রান্নাঘর, ভাড়ার ঘর বেশ বড় বড়। দোতলায় 3টে বেডরুম, একটা বাথরুম, চওড়া বারান্দা। ভাড়া মোটে 250 টাকা। মনিকা বিজয়িনীর মতো তার কথা শেষ করলো। তুমি নিশ্চয়ই কোনো জোচ্চরের পাল্লায় পড়েছ। একটা দোতলা পুরো বাড়ি 250 টাকা ভাড়া। তুমি তো অমন কথাই বলবে, একটুও গতর নাড়াবে না, বাড়িতে বসে বসে শুধু বাক্যি ছাড়বে। মনিকা বেশ রেগে বলল। আমি গৃহশান্তির আশায় তাড়াতাড়ি বললাম, আহা, আমার কথাটা শোনো আগে। আজকাল কত রকম মানুষ ঠকানোর ফিক্কির বেরিয়েছে, তা তো জানো না? হয়তো বাড়ি ভাড়া নেবার পর জানা গেল যাকে বাড়িওয়ালা জেনে সরল বিশ্বাসে টাকা পয়সা দিচ্ছি সে একজন ভণ্ড। জাল বাড়িওয়ালা সে যে আমাদের ঠকিয়েছে। অত কাঁচা মেয়ে আমাকে পাওনি। মনিকা আমার দিকে তাকিয়ে বলল, বাড়িওয়ালার সঙ্গে দেখা করে বাড়ির দলিল আমি দেখে এসেছি। এরপর আমার আর কথা থাকতে পারে না। বাড়িটা যখন এত ভালো, এত কম ভাড়া, তবে খালি পড়ে আছে কেন? এ প্রশ্ন করার মতো সাহস আমার হলো না। পরদিন রবিবার ছিল। মনিকা আমাকে নিয়ে বেরোলো বাড়িটা দেখতে, আর সেই সাথে বাড়িওয়ালার সঙ্গে পাকা কথা সেরে আসব। বাড়িটা দেখে আমি কিন্তু সত্যি হা হয়ে গেলাম। পুরোনো বাড়ি, সন্দেহ নেই, জায়গাটাও নির্জন। একটু রং করে দিলে আজকালকার বাজারে বেশ মোটা টাকা ভাড়া সহজেই পাওয়া যায়। বাড়িওয়ালা থাকেন গড়িয়াহাট রোডে। তার সঙ্গে দেখা করতে গেলাম। সেখানে গিয়ে একটা ভুল ভাঙলো। বাড়িটা আসলে এক নিঃসন্তান বিধবা ভদ্রমহিলার। মনিকা যার সঙ্গে কথা বলছিল তিনি হলেন ভদ্রমহিলার ভাইপো। আজ ভদ্রমহিলার সঙ্গে কথাবার্তা হলো। আমরা বাড়িটা নেব শুনে তিনি খুব খুশি হলেন। বললেন রং তিনি করিয়ে দিবেন। ভাড়া মাসে ওই 250 টাকা, আর 1 মাসের ভাড়া আগাম। একটা ভালো দিন দেখে আমরা পার্ক সার্কাসের বাড়িতে জিনিসপত্র গুছিয়ে নিয়ে উঠলাম। আমি আর মনিকা ছাড়া আমাদের 5 বছরের মেয়ে খুকু আর চাকর রাম। সেটা ছিল একটা ছুটির দিন। আমি সন্ধ্যাবেলা একখানা মোটা বই নিয়ে আইস করে বসেছি। মনিকা খুকুকে নিয়ে বেরিয়েছে। আমি একটা সিগারেট মুখে দিয়ে দেশলাইয়ের জন্য পকেট হাতড়াচ্ছি। এমন সময় নজরে পড়ল সামনের টেবিলের উপর দেশলাইট রয়েছে। আগে ওটা ওখানে দেখেছি বলে মনে পড়ল না। মনের ভুল ভেবে আমি হাত বাড়িয়ে দেশলাই নিলাম। খানিক বাদেই মনিকা ফিরে এলো। ওর মুখে একটা উত্তেজনা লক্ষ্য না করে পারলাম না। আমার মুখোমুখি একটা চেয়ারে বসে বলল, বাড়িটা এত সস্তায় ভাড়া পেয়েছি কেন জানো? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চোখ তুললাম। এটা ভূতের বাড়ি। আগে যারা ভাড়া নিয়েছিল কেউ 1 মাস দূরের কথা 15 দিন পর্যন্ত টিকতে পারেনি। অনেক দিন খালি পড়েছিল, তাই ভাড়া এত সস্তা। আমরা বাড়িটা নেব শুনে ভদ্রমহিলার আনন্দ যেন আর ধরছিল না। মনিকা বলে চলল, ওই মোড়ের মাথায় যে হলদে বাড়িটা, সে বাড়ির ভদ্রমহিলার সঙ্গে আজ আমার আলাপ হলো। ওরা এখানকার অনেক দিনের বাসিন্দা। ওর মুখেই শুনলাম বেশ কয়েক বছর আগে এই বাড়িটা ছিল বাসুদেব রায়চৌধুরী নামে এক ভদ্রলোকের। ভদ্রলোক, তার স্ত্রী আর আমাদের খুকুর মতো 5 বছরের একটি মেয়ে নিয়েছিল তাদের সংসার। মেয়েটি নাকি তার মা বাবার খুব আদরের ছিল।
একদিন দোতলা থেকে নামবার সময় পা পিছলে ও সরাসরি একতলায় পড়ে যায়। সেই যে জ্ঞান হারিয়েছিল আর জ্ঞান ফেরেনি, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায়। এই ঘটনায় স্বামী স্ত্রী একেবারে ভেঙে পড়েন। কিছুদিন পরে তারা বাড়ি বিক্রি করে কাউকে না জানিয়ে কোথায় গিয়ে চলে গিয়েছে, কেউ আর তা জানে না। বাড়িটা কিনেছিলেন আমাদের বাড়িওয়ালির স্বামী, তাদের ছেলেপুলে ছিল না। কিছুদিন যাবার পরই বাড়িতে এমন সব ঘটনা ঘটতে লাগলো যাতে তারা ঘাবড়ে গেলেন। তাদের চোখের সামনে থেকেই নাকি জিনিসপত্র শূন্যে ভেসে উধাও হয়ে যেত, যেন অদৃশ্য কেউ সেগুলো হাতে করে নিয়ে চলে যাচ্ছে। ওরা বাড়ি ছেড়ে চলে গেলেন। তারপর থেকে ভাড়া দেবার চেষ্টা করে আসছেন, কিন্তু কেউ বেশি দিন টিকতে পারেনি। অর্থাৎ 5 বছরের মেয়েভূত। আমি একটু বিব্রত করেই বললাম। হঠাৎ ও বলে উঠল, মেয়েটির জন্য আমার দুঃখ হচ্ছে। ও বোধহয় এখনো এই বাড়িতে তার মা বাবাকে খুঁজে বেড়াচ্ছে। ভূত প্রেত সম্বন্ধে আমার কোনো দিনও কৌতূহল কিংবা বিশ্বাস ছিল না। মেয়েটি সম্বন্ধে যা শুনেছি তাতে মনে হয় ভালো মেয়ে ছিল। তবে সে আগে যারা ভাড়াটে এসেছিল তাদের উপর এরকম কেন করেছিল যে তারা বাসা ছেড়ে চলে গেছিল? হয়তো তার পছন্দ হয়নি। কয়েক মুহূর্ত পরে ও আবার বলে উঠল, আমরা যদি ওকে শান্তি দিতে পারি তবে বোধহয় ও কিছু করবে না। খুকুর জন্যই আমার একটু ভাবনা। ওরই তো সমবয়সী ছিল। ছোটরা আবার অনেক কিছু অনুভব করে যা আমরা বড়রা ঠিক বুঝতে পারি না। আমি আর মনিকার সঙ্গে দার্শনিক আলোচনায় যোগ দিলাম না, কিন্তু হঠাৎ দেশলাইয়ের কথাটা আমার মনে পড়ল। এখন আমার স্পষ্ট মনে পড়ছে ওটা আগে টেবিলের উপর ছিল না। আমার মন কেমন যেন খুঁতখুত করতে লাগলো। পরের দিন রাত্রে আরও একটা ঘটনা ঘটল। মনিকা প্রায় হুড়মুড় করে ঢুকে বলল, জান, এই মাত্র একটা কাণ্ড হলো। আমাকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ না দিয়েই ও বলে চলল, আমি রান্না করছিলাম, উনুন থেকে কড়াটা নামাবো বলে সারাশি খুঁজছি, হঠাৎ পেছন থেকে কে যেন ওটা বাড়িয়ে দিল। আমি ভাবলাম বোধহয় রাম। পরে পিছনে ফিরে দেখি কেউ নেই। আমার কেমন একটু সন্দেহ হলো। রামকে ডাকলাম, ও ভাড়ার ঘরে রুটি বেলছিল। আমার প্রশ্ন শুনে অবাক, রান্নাঘরে ও নাকি আসেনি। আমি এবার সত্যি একটু চিন্তায় পড়লাম। বললাম, খুকু দুষ্টুমি করে সারাশি নিয়ে পালিয়ে যায়নি তো? না, ও হোমওয়ার্ক করছে। তাছাড়া আমি যে মনে মনে সারাশি খুঁজছিলাম তা ও জানবে কিভাবে? কথাটা সত্যি ভাববার মতো। আমি চুপ করে রইলাম। মনিকা আবার বলে উঠল, একটা জিনিস বুঝতে পারছি, ও আমাদের কোনো ক্ষতি করতে চায় না, বরং সাহায্য করতে চায়। তোমাকে আগে বলিনি? অনেক সময় খুঁটিনাটি জিনিস দরকার মতো আমি হাতের কাছে পেয়ে গিয়েছি, যেন ঠিক কোন সময় কোন জিনিসটা লাগবে বুঝে কেউ তা আমার হাতের নাগালের মধ্যে রেখে দিয়েছে। আমার মুখ ফসকে বেরিয়ে গেল আশ্চর্য। আমি কিন্তু সহজে বাড়ি ছাড়ছি না, মনিকা বেশ দৃঢ় কণ্ঠে বলে উঠল। আমি বেশ বুঝতে পারছি আমরা এই বাড়িতে আসায় ও মোটেও অসুখী হয়নি, বরং ওর আত্মা তৃপ্ত হয়েছে বলেই আমার ধারণা। একটু থেমে মনিকা আবার বলল, ও বোধহয় আমার মধ্যে ওর মাকে খুঁজে পেয়েছে। কত সময় আমার মনে হয়েছে যেন আমার পায়ে পায়ে কেউ হাঁটছে। খুকু মনে করে আমি ফিরিয়ে তাকিয়েছি, কিন্তু কাউকে দেখতে পাইনি। আরও কয়েকটা দিন কেটে গেছে, তেমন উল্লেখযোগ্য আর কিছু ঘটেনি এর মধ্যে। সেদিন অফিস যাবার সময় পোশাক পরে টেবিলের উপর থেকে পার্সটা নিতে গিয়ে সেটা দেখতে পেলাম না। তাড়াহুড়োয় কোথায় রাখলাম ভেবে পকেট হাতড়াচ্ছি। টেবিলের ড্রয়ার খুলে সব উল্টে পাল্টে দেখছি। এমন সময় মনে হলো যেন পাশেই কচি মেয়ে খুব করে হাসলো। কুকুর দুষ্টুমি ভেবে ফিরে চাইলাম, কিন্তু কেউ নেই। আবার ঘুরে দাঁড়ালাম, হতভম্ব হয়েই দাঁড়িয়ে রইলাম। পার্সটা টেবিলের উপরে হাতের কাছেই রয়েছে। ও কি আমার সঙ্গে খেলা করছিল? বাপ মায়ের আদরের মেয়েরা অনেক সময় এরকম ভাবে খেলা করে। আরেকদিন সন্ধ্যের পর আমি, মনিকা আর খুকু ওপরে আমাদের শোবার ঘরে বসেছিলাম। শীত পড়েছে বলে দরজাটা বেরানো ছিল। হঠাৎ দরজাটা আস্তে আস্তে খুলে গেল। আমার স্পষ্ট মনে হলো যেন ছোট কেউ পা টিপে টিপে ঘরে ঢুকলো। তারপর আবার দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মনিকার দিকে তাকিয়ে দেখলাম ও দরজার দিকে তাকিয়ে আছে, ওর দু চোখে একটা অস্বাভাবিক চাহনি। খুকু কিন্তু এক মনে পড়ে যাচ্ছে। ও কিছু টের পায়নি, অনুভূতি ছাড়া আর কিছু নয়। কচি কচি পায়ে কেউ যেন এগিয়ে আসছে, মনিকাও যেন সেটা অনুভব করছে। আস্তে আস্তে ও বাঁদিকে ঘাড় ফেরালো, যেন ওর পাশে কেউ বসেছে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মনিকার সুন্দর বড় বড় দুটো চোখ, একটা অপূর্ব কমনীয় ভাব ফুটে উঠেছে, ঠোঁটের ফাঁকে মিষ্টি মৃদু হাসি। খুকুর কথায় আমাদের দুজনের চমক ভাঙল। মা, আমার লেখা শেষ হয়ে গেছে। খানিক বাদে মনিকাকে উঠতে হলো, ওর রান্না পড়ে আছে। আমি স্পষ্ট দেখলাম উঠবার সময় ও বাদিকে ফিরে বলল, এসো। মাঝে মাঝে বেশ মজার ব্যাপারও ঘটত।
একদিন একতলায় বসবার ঘরে আমি সোফায় হেলান দিয়ে হঠাৎ অনুভব করলাম আমার ডান পায়ের পাতায় কেউ যেন কচি নরম আঙ্গুল দিয়ে সুড়সুড়ি দিচ্ছিল। আমি চমকে উঠতেই একটা চাপা হাসি যেন মিলিয়ে গেল। আর একদিন মনিকা খুকুকে নিয়ে একটু বাইরে বেরিয়েছে। ফিরতে রাত হবে, আমি একটা বইয়ে ডুবে আছি। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে। একটা কচি মেয়ের গায়ের মিষ্টি গন্ধ আমার নাকে এলো। মনিকা একদিন দোকানে গিয়েছিল, ফিরে এসে বলল, জানো কি হয়েছে? আমি দোকান থেকে বিস্কুট কিনে দোকানদারকে টাকা দিচ্ছিলাম। দোকানদার চেঞ্জ দিয়ে একটা টফি হাতে করে আমার মাথার ওপর দিয়ে দরজার দিকে তাকিয়ে বলল, খুকি এই নাও তোমার একটা টফি। তারপর একটু অবাক হয়ে বলল, এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল? আমিও কম অবাক হয়নি, বললাম, কার কথা বলছেন? দোকানদার বলল, কেন, আপনার সঙ্গে যে ছোট মেয়েটি এসেছিল, আপনি দোকানে ঢুকলেন, ও বাইরে দাঁড়িয়ে রইল। আমি জিজ্ঞেস করলাম, কেমন দেখতে বলুন তো? দোকানদার কিন্তু চেহারা ঠিক বর্ণনা দিতে পারল না। আমার সঙ্গে কেউ আসেনি শুনে লোকটা যেন ভ্যাবাচেকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, তবে হয়তো অন্য কারো মেয়ে। একটু থেমে মনিকা আবার বলে উঠল, ওকে দেখতে ভীষণ ইচ্ছে করে। কিন্তু চূড়ান্ত ঘটনা ঘটল এক শনিবার। অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি, সবাই মনিকার এক দিদির বাড়ি যাব। রাত্রে খাওয়া দাওয়া সেরে ফিরব। আমি জামা কাপড় পরে একতলায় সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছি। মনিকা সাজগোজ করে দোতলায় সিঁড়িতে পা দেবে, খুকু ওর পাশ দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছিল। হঠাৎ ওর পা হড়কে গেল। মনিকা একটা আর্তনাদ করে উঠল। আমি নিচে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি যে খুকু পড়ে যাচ্ছে। একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটতে চলেছে, কিন্তু আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে স্পষ্ট দেখলাম দুটো কচি হাত খুকুকে ধরে ফেললো, তারপর সোজা দাঁড় করিয়ে দিল। তারপরই হাত দুটো মিলিয়ে গেল। একটা সর্বনাশ হতে হতে থেমে গেল। মনিকা তরতর করে ছুটে এসে খুকুকে জড়িয়ে ধরল। খুকু কিন্তু ঠিক কে যেন ওকে ধরেছিল তা বুঝতে পারেনি। ওর মুখে শুধু একটা ফ্যাকাশে হাসি ফুটে উঠল। এরপর আমি আর মনিকা আলোচনায় বসলাম। বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে সবকিছু বিবেচনা করে আমাদের স্থির করতে হবে আমরা এই বাড়িতে থাকবো নাকি থাকবো না। মনিকা বলল, দেখো, আমি যা বুঝছি, ও আমাদের মধ্যে ওর হারানো পরিবেশ ফিরে পেয়েছে। ও শুধু আমাদের ভালোই চায় না, এটাও চায় যে আমরা এখানে থাকি। তা না হলে খুকুকে অমন করে বাঁচতো কেন? আর একটা জিনিস যা আমার মনে হয় তা হলো, আগে যারা ভাড়াটে এসেছিল তাদের মধ্যে হয়তো মন মতো পরিবেশ পায়নি বলেই ও বিরক্ত প্রকাশ করত। তারা বাড়ি ছেড়ে চলে যাক, এটাই চাইতো। আমরা স্বামী স্ত্রী আর খুকু, ওদের পরিবারও তাই ছিল। সবচেয়ে বড় কথা, ও হয়তো ওর পরিবারের মতো কাউকে খুঁজে পেয়েছে। আমি নিজ মা হয়ে অমন একটা কচি মেয়ের সুখ আনন্দকে কিছুতেই নষ্ট হতে দেব না। আমরা এ বাড়িতেই থাকবো, তোমার কোনো আপত্তি কিন্তু আমি শুনবো না। মনিকার কথা শেষ হতেই আমার স্পষ্ট মনে হলো যেন একটি কচি মেয়ে মিষ্টি করে হাসলো। এই ছিল আজকের গল্প, ভাড়া বাড়ি। রহস্য, ভৌতিক অনুভূতি আর এক অদ্ভুত সম্পর্ক, সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। গল্পটি শুনে আপনার কেমন লাগলো? সত্যি কি অতৃপ্ত আত্মারা আমাদের চারপাশে থাকে, নাকি সবই আমাদের কল্পনা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও উপভোগ করতে পারে। আর এমন আরও দারুণ গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন আরেকটি গল্পের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।